আমরা বলবো লিভিং ওয়ার্ল্ড, তার ফার্স্টের যে কিছু পোর্শন আছে সেগুলো বাদ গেছে। ইভেন পিছনের দিকের যে কিছু হার্বেরিয়াম জাতীয় যে জিনিসগুলো ছিল সেগুলোও বাদ গেছে। মাঝখানের বেসিক কিছু জায়গা আমরা আজকে পড়বো। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যদি দেখো আমি যেভাবে পড়াবো আর কি ক্লাস 11টা, সেটা হচ্ছে যে তোমাদের এনসিইআরটি তে দু ধরনের চ্যাপ্টার রয়েছে। একটা ধরনের হচ্ছে কনসেপচুয়াল, হাইলি কনসেপচুয়াল, আর কিছু কিছু চ্যাপ্টার হচ্ছে যেগুলো খুবই ইনফরমেটিভ। মানে যেমন ধরো আজকেরটা লিভিং ওয়ার্ল্ড, এখানে কনসেপচুয়ালের থেকেও বড় কথা তোমাদের মুখস্থ করার বা মানে ইনফরমেশনের জায়গা, মেমোরাইজেশনের জায়গা অনেকটা বেশি। তো আমি জেনারেলি এনসিইআরটি লাইন ধরে ধরে পড়াবো, এনসিইআরটি লাইন একটা একটা করে ধরে ধরে পড়াবো, কিন্তু সেখানে কিছু জায়গায় আমি একটু মডিফাই করবো। প্রথমত, যে চ্যাপ্টার গুলো খুবই হাইলি ইনফরমেটিভ সেগুলো আমি পিপিটি থ্রু দিয়ে পড়াবো, যদিও পিপিটিতেও প্রচুর এনসিইআরটি লাইন আছে, একদম ছেঁকে ছেঁকে যে লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো পিপিটিতে দেওয়া রয়েছে। আর যে চ্যাপ্টার গুলো হাইলি কনসেপচুয়াল সেগুলো আমি এনসিইআরটি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের পড়াবো। ঠিক আছে, সেখানে আমরা পিপিটির সাথে সাথে আমরা কিছু আমাদের নিজেদের বক্তব্য বা নিজেদের বোঝানোর সুবিধার্থে কিছু এক্সট্রা মানে টুলস আমরা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা এনসিইআরটি লাইন ধরে ধরে পড়বো। আর আজকে আমরা লিভিং ওয়ার্ল্ড দিয়ে তো শুরু করছি। এই চ্যাপ্টারটা যেহেতু ইনফরমেটিভ আমরা এই পিপিটিটা থ্রু দিয়েই পড়বো, এবং এই পিপিটিটা মানে এই চ্যাপ্টারটা শুরু হওয়ার সময় তোমাদের কিন্তু হোয়াট ইজ লাইফ এই সমস্ত কিছু কনসেপ্ট ছিল যেগুলো এই মুহূর্তে আর নেই। তবু আমি কয়েকটা মানে মেজর পয়েন্ট গুলো একটু কভার করে দিয়ে যাচ্ছি, কারণ এতদিন ছিল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাটার্ন চেঞ্জেস হচ্ছে, একটু বেসিকটা ম্যাম জানা থাকবে। আমরা তো এনসিইআরটি পড়িনি, মানে আমাদের আইসিএসসি তে তো এনসিইআরটি ছিল না। আর এখন যে আইএসসি তে মানে আমাদের যে বইটা দিয়েছে সেইটা কি মানে আপনি তো এনসিইআরটি পড়াবেন, তার সাথে কি আমার টেক্সট বুকের সিলেবাসটাও কমপ্লিট হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। কারণ দেখো, আমরা শুধুই যে এনসিইআরটি বেস্ট করবো সেটাও না, কারণ আমরা এনসিইআরটি থেকে অনেকটা বাইরেরও কভার করব, অনেক কনসেপ্ট কভার করব যে এনসিইআরটির বিটুইন দ্য লাইন্স রিড করতে বলে। মানে ব্যাপারটা হচ্ছে এনসিইআরটির দুটো লাইনের মধ্যে অনেক কথা জমানো থাকে, তো আমাদের সেটা বোঝার জন্য অনেকটা ভাস্ট পড়তে হবে। ঠিক আছে, তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্যাপারটা কভার করে যাবে। এবং সিলেবাস, তোমাদের মোটামুটি সিলেবাস সেম থাকবে, বইটা জাস্ট আলাদা, এবং হয়তো একটু ডেপথটা বেশি কয়েকটা পার্টিকুলার জায়গাতে তোমাদের এনসিইআরটি তে। মানে ধরো সার্কুলেশন, আমি একটা চ্যাপ্টার ধরে নিচ্ছি, সেখানে হয়তো তোমাদের ক্লোরাইড শিফট বলে একটা টার্ম আছে যেটা তোমাদের পড়তে হবে, মানে একটু ডেপথে পড়তে হবে। এনসিইআরটি তে ওই টার্মটা নেই, কিন্তু আমি যখন পড়াবো আমি ওটা পড়াবো। তার কারণ হচ্ছে ওটা না পড়লে তোমাদের কনসেপ্টের টোটালটা ক্লিয়ার হবে না, এবং এনসিইআরটি ডিমান্ড করে এটাও, যে এনসিইআরটি রিড বিটুইন দ্য লাইন্স বলা আছে একটা কথা, যে পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয়, ভাবতে হয়, ভাবার জায়গাটা কভার আমি অবশ্যই করি। ঠিক আছে, লিভিং ওয়ার্ল্ড। আচ্ছা, হোয়াট ইজ লাইফ, জীবন কাকে বলবো? আচ্ছা, জীবন কাকে বলবো? সিদ্ধাঙ্গনা। চেষ্টা করো, নিজের মতো করে বলার একটু চেষ্টা করো। ম্যাম, আমরা যদি লাইফ বলি তো সেল হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেটাই ডিভাইড রিডিভাইড করে আমরা লাইফ একটা টিস্যু এবং তারপরে অর্গ্যান, এইভাবেই একটা ইন্ডিভিজুয়াল তৈরি হয় এবং তারপরে তারা রিপ্রোডাকশন করে পর জেনারেশনের পর জেনারেশন এগিয়ে নিয়ে যায়। এই সেল ডিভিশনটাকে আমরা বেসিক পয়েন্ট বলতে পারি লাইফের। আচ্ছা, শ্রেয়া, শ্রেয়া বলো, লাইফ বলতে তুমি কি বলতে চাও? বাংলাতে বলবো? হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই, বাংলাতেই তো আমরা কথাবার্তা বাংলাতেই বলবো। ঠিক আছে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী যে কোনো প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলতে পারি। ব্যাপারটার মানেটা যদি আমরা মানে বুঝতে চাই, তাহলে ব্যাপারটা হলো যে যে সমস্ত অর্গানিজম গ্রো করতে পারে, ছোট থেকে বড় হতে পারে। সমস্ত অর্গানিজম গ্রো করতে পারে না, যেমন ধরো আমাদের চারপাশে যেগুলো নন লিভিং থিংস রয়েছে তারা তো গ্রো করতে পারে না। তাহলে যারা গ্রো করতে পারে তাদেরকে আমরা বলবো লিভিং, তাদের ভেতরে লাইফ রয়েছে। আর বলতে পারবো ডেভেলপ করতে পারে, মানে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে।
আর হচ্ছে রেসপন্সিভনেস, মানে আমি ছুঁলে, টাচ করলে, উত্ত্যক্ত করলে, বিরক্ত করলে সে একটা কিছু রেসপন্স করবে। অ্যাডাপ্টেশন মানে একটা লং টার্ম প্রসিডিওর এর মধ্যে দিয়ে যখন আমি তাকে নিয়ে যাচ্ছি, তখন সে পরিবর্তিত পরিস্থিতিতে, চেঞ্জড এনভায়রনমেন্টে সে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারছে, এইটা। আর হচ্ছে রিপ্রোডিউস, যেটা অন্য কোনো সাবজেক্ট ব্যাখ্যা করতে পারে না, শুধুমাত্র বায়োলজির একচ্ছত্র অধিকার, মানে ইউনিকনেস বায়োলজির, যে জিনিসটা বায়োলজিকে সমস্ত সাবজেক্ট থেকে আলাদা করে সেটা হচ্ছে রিপ্রোডাকশন। বাকি অনেক কিছু তোমরা অন্য সাবজেক্টের সাথে লিঙ্ক পাবে, যেমন হচ্ছে ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপ করে, আপডেট হয়। অ্যাডাপ্টেশন তোমরা ইভলিউশন, মানে ইভলভ করে নতুন নতুন, আগে যেমন সেই নোকিয়ার সেই ভারী ভারী সেট গুলো ছিল, এখন দেখবে অ্যান্ড্রয়েড চলে এসেছে, আইফোন চলে এসেছে, তাহলে সেখানেও আমাদের ইভলিউশন হচ্ছে, মানে সেগুলো বায়োলজির পার্ট না, বাট সেখানে হচ্ছে। কিন্তু রেসপন্সিভনেস, তুমি কোথাও একটা সেন্সর লাগিয়ে দিচ্ছ, কলের মুখে হাত দিচ্ছ, তোমার অটোমেটিক্যালি জল বেরোচ্ছে, তাহলে সেগুলোও কিন্তু আছে, অন্যান্য জায়গায় চলছে, কিন্তু রিপ্রোডাকশন ইজ এ সোল জিনিস, যেটা আমাদের বায়োলজিক্যাল, মানে বায়োলজিকে অন্যান্য সাবজেক্টের থেকে আলাদা করছে। ঠিক আছে? তো এই 5টা জিনিস হচ্ছে আমাদের লাইফের, একটা লাইফকে আমরা ডিফাইন করতে পারি এই 5টা জিনিস দিয়ে। তারও আবার কিন্তু কিছু এক্সেপশন থাকছে, যেমন গ্রোথের কি এক্সেপশন আছে? গ্রোথ যেমন ধরো একটা এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সেও কিন্তু গ্রো করছে। মাউন্ট এভারেস্ট কিন্তু লিভিং থিং নয়, নন লিভিং থিং, বাট সে গ্রো করছে, তার মানে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এক্সেপশন পাবো। ডেভেলপমেন্ট, ডেভেলপ করছে, এই যে বললাম সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেগুলো তো গ্রো করছে, তাহলে ডেভেলপ করছে, সেগুলো আমরা নন লিভিং থিংস এর মধ্যে পাচ্ছি। রেসপন্সিভনেসটা আমরা জেনারেলি পাই, ওই যে সেন্সর লাগানো থাকছে যেগুলোতে, সেগুলোতে পাচ্ছি। আর হচ্ছে তোমার রিপ্রোডাকশনটা আমরা লিভিং থিং এর পার্ট বলতে পারি, কিন্তু কিছু কিছু লিভিং বিংস থাকেন যাদের আবার রিপ্রোডাকশনটাও হয় না, যেমন ধরো যারা স্টেরাইল অর্গানিজম, তাদের ক্ষেত্রে রিপ্রোডিউস করে কোনো ফার্টাইল অফস্প্রিং তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে কি লিভিং থিং বলবো না? অবশ্যই বলবো, কারণ আমাদের এগুলো এক্সেপশনাল কেস। তো এই 5টা মেন ক্রাইটেরিয়া আমাদের লিভিং থিং হওয়ার জন্য, লাইফ হওয়ার জন্য, এবং এগুলো ছিল খুব ডিটেলসে ছিল, তোমাদের এগুলো সব বাদ পড়ে গেছে, আমি সেই জন্য আর এগুলোতে ঢুকছি না। মেটাবলিজম হচ্ছে একটা তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গা, মানে মেটাবলিজম মানে হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা খেয়ে আমাদের বডিতে এনার্জি তৈরি হচ্ছে, মেটাবলিজম প্রসেসটা থ্রু দিয়ে আমাদের বডিতে এনার্জি তৈরি হচ্ছে, ঠিক সেটা একটা জায়গা। তো এগুলোতে আমি ঢুকছি না আর, এগুলো বাদ চলে গেছে বলে। আচ্ছা, এবারে দেখো, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ রেফার টু বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির কথাটা মানে হচ্ছে আমাদের এই যে লিভিং ওয়ার্ল্ডে কত ধরনের অর্গানিজম রয়েছে, তার টাইপস, স্পিসিস এর টাইপসটাকে আমরা বলবো বায়োডাইভার্সিটি। আমাদের স্পিসিস এর টাইপস যত বেশি হবে, আমাদের অর্গানিজম, আমাদের লাইফ তত ডাইভার্সিফাইড হবে। স্পিসিস এর নাম্বার যত কমে যাবে, আমাদের ডাইভার্সিটি তত কমে যাবে। তাহলে বায়োডাইভার্সিটি মানে আমাদের লিভিং থিংস বা বায়োলজিক্যাল এন্টাইটি, আমাদের জীবজগতে যত বেশি রয়েছে সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলছি। এবার এটা কত, নাম্বার অফ স্পিসিস যদি আমরা কাউন্ট করি গোটা ওয়ার্ল্ডে, তাহলে সেটা কিন্তু 1.7 থেকে 1.8 মিলিয়ন হয়। এটা একটা এনসিইআরটি ডেটা, এবং এই ডেটাগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এই ডেটার জায়গাগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। প্রথম থেকে যদি তোমরা আলাদা করে একটা ডেটার খাতা করে নাও, দরকার নেই করার, বাট ধরো এই পিপিটিটা প্রিন্ট করলে, প্রিন্টের পাশে তোমরা এই পেজটাকে একটা আলাদা করে মার্ক করে দিলে যে এখানে একটা ডেটা ছিল, বা ডেটাগুলোকে তোমরা এক জায়গায় কালেক্ট করেও নিতে পারো, মানে একটা খাতাতে লিখেও নিতে পারো, যে শুধু ডেটা যে জায়গাগুলো পড়বে, ধরো হার্টের লেন্থ কত, ব্রেথ কত, এগুলো ডেটার মধ্যে পড়ছে, তো সেই জিনিসগুলো তোমরা লিখে নিলে তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে রিভাইজ করতে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি। এবার আমরা এখানে যখন লিভিং ওয়ার্ল্ডে ডাইভার্সিটি নিয়ে কথা বলছি, তখন কয়েকটা টার্ম আমরা পড়বো, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, আচ্ছা, তারপরে এই যে হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, এই কয়েকটা টার্মই কিন্তু আমাদের মেজর পোর্শনটা কভার করছে আজকে। দেখো, ট্যাক্সোনমি মানে কি? ইট ইজ দ্য স্টাডি অফ আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এন্ড নোমেনক্লেচার অফ অ্যান অর্গানিজম। আমরা যে সমস্ত অর্গানিজম গুলোকে দেখছি, যেমন ধরো তোমার বাড়ির যে আলমারিটা, বইয়ের তাকের আলমারিটা, সেই আলমারির বিভিন্ন তাকে তোমার বিভিন্ন বই রয়েছে। এতদিন তোমার ক্লাস 10 অব্দি বিভিন্ন ধরনের বই ছিল, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের 3টে সাবজেক্ট, ওদিকে ম্যাথ, তারপরে তোমার বেঙ্গলি, ইংলিশ, বিভিন্ন ধরনের বই ছিল। এখন তোমাদের বইয়ের তাকটা
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টেতে হয়ে যাচ্ছে। তাদের টেক্সট বুক থাকছে, তাদের রেফারেন্স বুক থাকছে, তাদের খাতা থাকছে, বিভিন্ন অনেক কিছু থাকছে। এবং তোমরা কিন্তু ধরো তোমার আলমারিতে 4টে তাক রয়েছে, উপরের তাকটাকে বায়োলজি দিলে, তারপরে তাকটাকে কেমিস্ট্রি দিলে, তারপরে তাকটাকে ফিজিক্স দিলে, তারপরে তাকটাকে ধরো ম্যাথ দিলে। বইগুলো ধরো বাঁ দিক করে রাখলে, ডান দিক করে তোমাদের খাতাগুলোকে সাজালে। তাহলে এই যে জিনিসগুলো মানে আইডেন্টিফাই করতে পারা, এর মধ্যে তোমাকে আমি একটা বই বার করতে বললাম, আমি বললাম বায়োলজি বইটা বার করো, তাহলে তোমরা ওই একদম প্রথমেই ওপরের তাকে হাতটা ঢোকালে, নিচের তাকে ঢোকালে না, নিচের তাকে তোমার বায়োলজি বই নেই। এই যে আইডেন্টিফাই করতে পারা, এটা ট্যাক্সোনমির পার্ট। এই স্টাডিটাকে বলা হয়েছে ট্যাক্সোনমি। ক্লাসিফাই করা মানে তোমাকে 4-5টা বই কিনে দেওয়া হলো, তোমাকে বললো সাজিয়ে সাজিয়ে নিজের তাকে রেখে দিতে। তুমি বইগুলোকে দেখলে কোনটা কোন বই আইডেন্টিফাই করলে, দেন তুমি ক্লাসিফাই করে গ্রুপ করে যে তাকে যেটাকে রাখতে বলেছি সেই তাকে সেটা তুমি রেখে দিবে। ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে নোমেনক্লেচার অফ অর্গানিজম। এবার ধরো তুমি এই বইগুলো একটা করে নাম দিলে যে আচ্ছা এই বইটা হচ্ছে আমার টেক্সট বই, আর এই বইটা হচ্ছে আমার রেফারেন্স বই। তাহলে এই যে নামকরণ করলে, এটা হচ্ছে নোমেনক্লেচার। তাহলে এই টোটাল জিনিসটা নিয়ে যে স্টাডিটা, সেই স্টাডিটাকে আমরা বলবো ট্যাক্সোনমি। ঠিক আছে? নেক্সট কথাটা হচ্ছে সিস্টেমেটিক্স। ল্যাটিন শব্দ এটা। এটা ল্যাটিন শব্দ সিস্টেমা কথাটা থেকে এসেছে, যার মানে হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। এই যে আমি তোমাকে 4-5টা বই কিনে দিলে, তুমি 4-5টা বইকে যেখানে সেখানে রেখে দিলে, গুজে গুজে বা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে, সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করে রাখলে না ধরো। এরপর আমি 5 দিন পরে তোমার কাছে যদি বইটা চাই, তুমি আমাকে খুঁজে দিতে পারবে না, কারণ তুমি নিজেই জানো না বইটা কোথায় আছে। কিন্তু যদি তুমি গুছিয়ে রাখো জায়গা মতো, তাহলে তোমাকে যখনই চাইবো তুমি তখনই কিন্তু বইটা বার করে দিতে পারবে, সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ থাকার জন্য। তাহলে সিস্টেমেটিক্যালি কোনো একটা জিনিসকে অ্যারেঞ্জমেন্ট করে রাখার যে প্রসিডিওর, সেটাকে আমরা বলছি সিস্টেমেটিক। এবার সেই প্রসিডিওরটাকে আমরা কোন প্রসিডিওরে এটাকে অ্যারেঞ্জ করি? ডিলস উইথ দ্য ইভলিউশনারি রিলেশনশিপস বিটুইন অর্গানিজম। বলছে আমরা যে প্রসিডিওরে এটাকে অ্যারেঞ্জ করি সেটা হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ। ইভলিউশন কথাটা সম্বন্ধে তোমাদের আইডিয়া রয়েছে। ইভলিউশন সম্বন্ধে কি বোঝো শ্রেয়া? ইভলিউশন বা বিবর্তন মানে তুমি কি জানো? ম্যাম, ইভলিউশন মানে যখন একটা লাইফ স্টার্ট হয়, তাকে নেচারের সাথে অ্যাডাপ্ট করে তাকে এক্সিস্ট মানে তার এক্সিস্টেন্সটা বজায় রাখার জন্য তাকে নেচারের সাথে অ্যাডপ্ট করতে হয়, এবং তার জন্য তার মধ্যে অনেক চেঞ্জেস আনতে হয়। এবং তার জন্য আমরা থিওরিও জানি, ল্যামার্কের এবং ডারউইনের। এইভাবে অ্যাডাপ্ট করতে 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 যে চেঞ্জেসগুলো আসে, যখন তারা যে এই যে স্টেজটা পাস করে, তো এই প্রসেসটাকে আমরা ইভলিউশন বলি। আচ্ছা, এবার আমাকে আরেকটা কথা বলো সিদ্ধাঙ্গনা, যে ইভলিউশন একটা অর্গানিজমের একটা ইন্ডিভিজুয়াল বডিতে হয়, নাকি ইভলিউশন জেনারেশন বাই জেনারেশন হয়? জেনারেশন ওয়াইজ জেনারেশন হয়, মানে যে স্পিসিসের মধ্যে যে চেঞ্জেসগুলো হলো, সেটা তার ক্যারেক্টারিস্টিক মানে যেই ট্রেডগুলো, সেগুলো আবার তার নেক্সট জেনারেশনে পাস অন হয়। এইভাবে ইভলিউশন কন্টিনিউ হয়। জেনারেশন বাই জেনারেশন। মানে ধরো আমি আজকে এখান থেকে, আমি সাউথ বেঙ্গলে আছি, ধরো আমরা সবাই সাউথ বেঙ্গলে রয়েছি, আমরা হুম। এখান থেকে ঠিক করলাম সবাই গিয়ে হঠাৎ করে একদিন নর্থ বেঙ্গলে থাকতে যাবে এবং বাকি জীবনটা আমি নর্থ বেঙ্গলেই কাটাবো। নর্থ বেঙ্গলে পাহাড়ের টপে কাটাবো, মানে একদম সিকিম গ্যাংটকে গিয়ে কাটাবো ধরো। হুম। তাহলে হঠাৎ করে মানে মানে আমার বডিতে কিছু তো চেঞ্জেস তো আসবে, হঠাৎ করে না হোক, মানে পরপর, মানে একটা হ্যাঁ। গ্রাজুয়ালি একটা চেঞ্জেস আসবে। হ্যাঁ। আমার আরবিসি কাউন্ট বেড়ে যাবে, আমার গালগুলো লাল টুকটুকে হয়ে যাবে, এরকম অনেক কিছু চেঞ্জেস আসবে। কিন্তু এই চেঞ্জেসটা আমার পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বডিতে এলো, মানে আমার নিজের একার বডিতে চলে এলো, এটাকে আমি ইভলিউশন বলবো না, এটাকে আমি অ্যাক্লিমেটাইজেশন বলবো। ঠিক আছে? একটা সিঙ্গুলার বডিতে যে চেঞ্জেস আসছে একটা চেঞ্জড এনভায়রনমেন্টের কারণে, সেটাকে আমরা অ্যাক্লিমেটাইজেশন বলবো, এটাকে আমি ম্যাম, আপনি অ্যাডাপ্টেশন বা ম্যাম ইভলিউশন আপনি বলবো না। টার্মটাকে একটু চ্যাটে লিখতে পারবেন, মানে টার্মের যে স্পেলিংটা? আচ্ছা, অ্যাক্লিমেটাইজেশন, হ্যাঁ আমি চ্যাটে কেন, এখানেই অ্যাক্লিমেটাইজেশন বলবো। হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল বডিতে যে চেঞ্জেসটা আসছে। বাট ইভলিউশন কাকে বলবো? ইভলিউশন আমি তাকে বলবো যখন একটা গ্রুপ অফ অর্গানিজম তারা রিপ্রোডিউস করছে, অ্যানাদার গ্রুপ অফ অর্গানিজম তৈরি করছে। এবার আমি এই যে গ্রুপটা তৈরি হলো, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। এবার একটা গ্রুপকে আমি পাহাড়ে নিয়ে গিয়ে রেখে দিলাম, আর একটা গ্রুপকে আমি ডেজার্টে নিয়ে গিয়ে রেখে দিলাম। কি হবে? ম্যাক্সিমাম
গ্রুপের ম্যাক্সিমাম সদস্য মারা যাবে, কারণ ওই পরিবর্তিত চেঞ্জ এনভায়রনমেন্টটা ওরা কিন্তু সহ্য করতে পারবে না। ঠিক আছে? কিছু মানুষ মানুষ ইন দ্য সেন্স অন্য কোনো অ্যানিমালস এর কথা বা প্ল্যান্টের কথা যদি আমরা ইউজ করি, কিছু অর্গানিজম বেঁচে যাবে, কারণ ওদের থেকে ওরা বেশি ফিট ছিল। বেঁচে যাবে মানে বেঁচেই যাবে, মানে সুখে শান্তিতে বাস করতে পারবে তা না, ওরা জাস্ট সার্ভাইভ করবে। ঠিক আছে? জাস্ট টিকে যাবে। ঠিক আছে? এবার ওদের টিকে যাবে মানে ওদের রিপ্রোডিউস করবে, ওরাও নেক্সট জেনারেশন তৈরি করবে। ওদের নেক্সট জেনারেশনের কয়েকজন বেশ ফিট হবে, তারা একটু হলেও শান্তিতে বাস করতে পারবে। ঠিক আছে? কারণ ওরা ওই চেঞ্জ এনভায়রনমেন্টের জন্য যা যা দরকার সেগুলো নিয়ে তার খানিকটা পোর্শন, তার খানিক কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে জন্মাচ্ছে। তারপরে যে জেনারেশন আসবে সে আরো বেশ ফিট হবে, এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জন্মাচ্ছে। তারপরে যে জেনারেশন আসবে, বা প্রত্যেকটা জেনারেশনেই না, প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু উইক অর্গানিজম থাকছে, কিছু স্ট্রং অর্গানিজম থাকছে। যারা উইক, যারা ওই চেঞ্জ এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে পারছে না, তারা মারা যাচ্ছে। আর যারা স্ট্রং, তারা সার্ভাইভ করে যাচ্ছে, এবং স্ট্রংদের থ্রু দিয়েই কিন্তু জেনারেশনটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে আমার যে নতুন জেনারেশন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আরো স্ট্রং হচ্ছে, কারণ উইক গুলো তো মারাই যাচ্ছে। তাহলে স্ট্রং হচ্ছে কারণ নতুন জেনারেশনটা স্ট্রং জিন গুলোকে ক্যারি করছে। তাহলে এরকম ভাবে অনেক দিন পর একটা জেনারেশন আসবে, যে জেনারেশনটা ওই ডেজার্টে মানিয়ে নেওয়ার মতো যা যা ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার সমস্ত কিছুই তার মধ্যে থাকবে। এই যে প্রসেসটা একটা লং টার্ম প্রসেস, একটা গ্র্যাজুয়াল প্রসেস, একটা স্লো প্রসেস, এটাকে আমরা বলছি ইভলিউশন। এবং যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তার ভেতরে এলো ওই নতুন পরিবর্তিত পরিস্থিতিটাতে মানিয়ে নেওয়ার জন্য, সেটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন। সেই পদ্ধতিটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন। মানে থ্রু দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন ইভলিউশন হ্যাপেন্স। অ্যাডাপ্টেশনের থ্রু দিয়ে আমাদের ইভলিউশন বা বিবর্তন ঘটে। ঠিক আছে? তো এই যে ইভলিউশন যখন ঘটছে, তখন আমি যে গ্রুপ অফ অর্গানিজমটাকে নিয়ে শুরু করেছিলাম, সেই গ্রুপ অফ অর্গানিজমের ধরো একটা নাম দিলাম। তার সঙ্গে ঠিক তার পরের জেনারেশনের গ্রুপ অফ অর্গানিজমের অনেকটা বেশি সিমিলারিটি থাকবে, তার সঙ্গে তার পরবর্তী জেনারেশনটার অনেকটা বেশি সিমিলারিটি থাকবে। মানে ধরো এই গ্রুপ অফ অর্গানিজমটার সাথে এদের অনেকটা বেশি সিমিলারিটি থাকছে। এবার এদের থেকে যারা তৈরি হবে, এদের থেকে আরো তৈরি হবে। এর সাথে এদের যে সিমিলারিটি, এই লাস্ট গ্রুপের সাথে ফার্স্ট গ্রুপে কি ততটা সিমিলারিটি থাকবে আর? বলো। না, তখন ওরা অলরেডি অনেকগুলো চেঞ্জেস মানে ওদের মধ্যে তখন প্রেভিলেন্ট। অনেক কটা চেঞ্জেস হয়ে গেছে। কিন্তু আমি যখন সিস্টেমেটিক্স করছি, আমি তখন কি করছি, এই যে ক্লোজলি মানে ক্লোজ যে জেনারেশন গুলো তাদের মধ্যে যে সামান্য সামান্য চেঞ্জেস গুলো আছে, সেইটা দেখে 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 আমরা বুঝতে পারছি কে কার পরে এসেছে। আমি খুব ইজিলি বুঝতে পারছি যে লাস্ট আর ফার্স্ট এদের দুজনের মধ্যে অনেক বেশি চেঞ্জেস রয়েছে। মানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বা এদের দুজনের মধ্যে রিলেশনটা অনেকটা বেশি ডিস্টেন্স, অনেকটা দূরের সম্পর্ক এদের। ঠিক আছে? কিন্তু লাস্টের সাথে ঠিক তার আগের যে জেনারেশনটা, তার মধ্যে আমি দেখছি যে বেশ বেশ কয়েকটা সিমিলারিটি রয়েছে। তার মানে এদের সিমিলারিটিটা এতটাই বেশি মনে হচ্ছে যেন ঠিক এর আগে, মানে এরা দুজন যেন পাশাপাশি, মানে খুব কাছাকাছি এরা রিলেটেড, খুব কাছের আত্মীয়। তাহলে অবভিয়াসলি আমি এই দুজনকে কিন্তু একটা পাশাপাশি গ্রুপে প্লেস করব, এবং প্রথম আর শেষ জনকে অনেকটা দূরবর্তী গ্রুপে প্লেস করব। তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা তো ইভলিউশনারি রিলেশনশিপ, এবং এই যে ইভলিউশনারি রিলেশনশিপটাকে ম্যাচ করিয়ে করিয়ে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি, সেইটাকে আমরা বলছি সিস্টেমেটিক্স। বোঝা গেল? ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স এর মধ্যে ডিফারেন্স জাস্ট কিসে? ইভলিউশনারি রিলেশনশিপ মিলিয়ে মিলিয়ে অ্যারেঞ্জমেন্ট করাতে। ঠিক আছে? ক্লিয়ার শ্রেয়া, চিতাঙ্গনা? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার এইদিকে? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। এবার দেখো, সিস্টেমে ন্যাচারি বলে হচ্ছে, এবার ট্যাক্সোনমির ফাদার কে? ট্যাক্সোনমির ফাদার হচ্ছেন ক্যারোলাস লিলিংস। তিনি প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা অ্যানিমালস, তাদেরকে কি করে নামকরণ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সেগুলো উনি সবকিছু নিয়ম কানুন দিয়ে গেছেন। ওনার থেকেই এই সমস্ত কিছু সূত্রপাতটা হয়েছে। তার আগে আমরা এখানে আম গাছকে আম গাছ বলছি, ওখানে
লন্ডনে ওরা ওখানে ম্যাঙ্গো ট্রি বলছে, যারা হিন্দিভাষী তারা একরকম বলছে, যারা উর্দুভাষী তারা একরকম বলছে, কেউ কিন্তু কারোর কথা বুঝতে পারছি না। তখন আমরা এই 4 ধরনের ভাষার মানুষ এক জায়গায় হচ্ছি, কেউ কারোর কথা বুঝতে পারছি না। তো ক্যারোলাস লিনিয়াস দেখলেন তো খুব সমস্যা, রিসার্চ ফিসার্চ ঠিক করে করা যাচ্ছে না। বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা যখন এক জায়গায় একটা সেমিনারে এসে জড়ো হচ্ছে, কেউ কারোর কথা বুঝতে পারছে না, কোন জিনিসটাকে নিয়ে তারা কথা বলছে কিছু ধরতেই পারছে না। তাহলে একটা নিয়ম বানা যাক, প্রত্যেকটা অর্গানিজমের একটা করে নাম থাকবে এবং সেই নামটাই সবাই ডাকবে, সেই নামটাই সবাই জানবে। যে যার অঞ্চলে আছে, আমরা আম গাছকে আম গাছ বলছি, অসুবিধা নেই, কিন্তু আমরা যখন সায়েন্টিফিক কমিউনিটিতে ডিসকাস করবো তখন কিন্তু আমরা ম্যাঙ্গো বা আম বলবো না, তখন আমাদের বলতে হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মানে আমাদের একটা কমন নেম থাকবে, যে নামটা সায়েন্টিফিক নেম, যে নামটাই সায়েন্টিস্টরা ইউজ করবে। তাহলে এই নাম যখন আমি রাখবো, নামের তো কিছু একটা নিয়ম থাকতে হবে। এখনকার যেমন ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই দেখেছি এ দিয়ে নাম রাখে, তার কারণটা হচ্ছে স্কুলেতে রোল নাম্বার ফার্স্টের দিকে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে নাম দেখেছি বাবা আর মায়ের নাম মিলিয়ে রাখে। তাহলে একটা লজিক আছে, একটা র্যান্ডম নাম কেউ রাখছে না, একটা লজিক দিয়ে নাম রাখা হচ্ছে। আগেকার দিনে মানে র্যান্ডম অনেক সময় রাখা হতো বা মিলিয়ে মিলিয়ে রাখা হতো, 2 ভাই থাকলে 2 ভাইয়ের নাম মিলিয়ে রাখা হতো। বাট এখন অনেক কিছু ভেবে চিন্তে রাখা হচ্ছে, অনেক লজিক থাকছে, সবসময় লজিক থাকে, র্যান্ডম হচ্ছে না। তো ওনারও এই নামকরণটা কিন্তু র্যান্ডম ছিল না, ওনারও নামকরণটা কিন্তু লজিক্যাল ছিল। সেই লজিকটাই হচ্ছে ওনার ওই নিয়ম, রুলস, রেগুলেশনস, সেগুলো উনি ওনার কিছু বইয়েতে লিখে গেছেন। বটানির জন্য একটা বই রয়েছে, জুলজির জন্য একটা বই রয়েছে। তো মেনলি যে বইটা থেকে ব্যাপারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এই বইটা ওনার লেখা, এই ব্যাপারটা থেকে। এই বইটা 1735-এ, দেখো এই ইয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট, 1735-এ এই বইটা লেখা হয় এবং এই বইটা লেখার মাধ্যমে কিন্তু ওনার ট্যাক্সোনমির যাত্রা শুরু হয়। আচ্ছা, এবার এই ট্যাক্সোনমি প্রসেসটা কি? আমরা তো সিস্টেম্যাটিক্স এর প্রসেস জানলাম যে ওখানে একটা ইভলিউশনারি রিলেশনশিপের ব্যাপার আমাকে আনতে হচ্ছে চিন্তা ভাবনা। ট্যাক্সোনমিতে কিন্তু এই সমস্ত কিছু আনতে হচ্ছে না। ট্যাক্সোনমিতে 4টে জিনিস করতে হচ্ছে, ক্যারেক্টারাইজেশন করতে হচ্ছে, আইডেন্টিফাই করতে হচ্ছে, ক্লাসিফাই করতে হচ্ছে, নমেনক্লেচার করতে হচ্ছে। ব্যাপারটা ভাবো, তোমাকে আমি ধরো একটা বই দিলাম, বইয়ের সামনের পাতায় কিছু লেখা নেই, ফিজিক্সের বই না কেমিস্ট্রি বই, বায়োলজি বই, ম্যাথের বই, কিছু লেখা নেই, মলাট দেওয়া রয়েছে, খবরের কাগজে সিম্পল মলাট দেওয়া রয়েছে। এবার তুমি বইটা উল্টে পাল্টে দেখছো, দেখার সময় তুমি কি দেখবে যে বইয়ের ভেতরে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু সাইন সিগন্যাল এসব রয়েছে। বইটাতে উম লেখার থেকে বেশি ওইসব সাইন টাইনি অনেক কিছু বেশি বেশি রয়েছে, ইকুয়েশন রয়েছে, সলভ করতে বলেছে, সবকিছু রয়েছে। তুমি দেখে ভাবলে যে এই আচ্ছা, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি দেখতে পাচ্ছি বইয়ের ভেতরে, এগুলো অনেক সময় ম্যাথের সাথে সিমিলার। ঠিক আছে, ম্যাথ বইয়ের মতন মনে হচ্ছে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে তুমি পয়েন্ট আউট করলে, যে ফর্মুলা রয়েছে, কিছু সাইন রয়েছে, এগুলো হচ্ছে ওই বইটার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আবার আরেকটা বই দেওয়া হলো, সেই বইটাতে তুমি দেখলে হিউম্যান বডির অনেক ছবি রয়েছে, প্ল্যান্টের অনেক ছবি রয়েছে। তো সেই বইটা হচ্ছে ওইগুলো হচ্ছে সেই বইটার ক্যারেক্টারিস্টিক। তাহলে তুমি বইটাকে প্রথমে ক্যারেক্টারাইজ করলে যে এই এই জিনিসগুলো ওই বইটাতে রয়েছে। ঠিক আছে, যেই তুমি ক্যারেক্টারাইজ করলে তুমি কিন্তু জানো যে এই ধরনের ক্যারেক্টারাইজেশন কোন ধরনের বইতে দেখা যায়। প্রথম ক্যারেক্টারাইজেশনটা সাইন সিগন্যাল, এই বই তোমার ইয়ে কি বলে ইকুয়েশন, এগুলো তুমি ম্যাথের বইতে দেখতে পাও। তাহলে তখন তুমি আইডেন্টিফাই করতে পারলে, আচ্ছা ম্যাডাম তাহলে আমাকে এটা একটা ম্যাথের বই দিয়ে। পরের বইটা কি ছিল? হিউম্যান বডি ছিল, প্ল্যান্ট বডি ছিল। তুমি তখন বুঝতে পারলে আচ্ছা এটা বায়োলজি বই দেখেছিলাম, তার মানে ম্যাডাম বোধহয় এটা আমাকে বায়োলজি বই দিয়েছে। তাহলে তোমার নেক্সট প্রসেস হলো আইডেন্টিফিকেশন, তুমি আইডেন্টিফাই করতে পারবে। তারপর আমি তোমাকে বলেছি তুমি কিন্তু বই গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে বাড়িতে। তখন তুমি দেখলে যে আচ্ছা তার মানে আমাকে যে মলাট দিয়ে যে বই দুটো দিয়েছেন, এই বই দুটো আমাকে একটা ম্যাথের তাকে ঢোকাতে হবে আর একটা বায়োলজি তাকে ঢোকাতে হবে। তাহলে তুমি বই দুটো তখন ম্যাথের তাকে ঢুকিয়ে দিলে আর বায়োলজির তাকে ঢুকিয়ে দিলে। এরপর তুমি নমেনক্লেচার করবে। এই বইটা তুমি নাম দিলে যে এটা আমার রেফারেন্স বুক নাম্বার 1, বা এমসিকিউ এর বই, এমসিকিউ বুক নাম্বার 1, আর বা তোমার বায়োলজি এমসিকিউ বুক নাম্বার 1, ম্যাথের ফ্লোচার্টের বা ফর্মুলার বুক নাম্বার 1, এরকম তুমি বিভিন্ন ধরনের নাম। তাহলে এই যে প্রসিডিওরটার মধ্যে গেলে তুমি প্রথমেই নিশ্চয়ই নামটা দিয়ে দাওনি, আর তুমি নিশ্চয়ই প্রথমে বইটা আইডেন্টিফাই না করেই তুমি নিশ্চয়ই তাকের ভেতরে ঢুকিয়ে ক্লাসিফাই করে দাওনি। আর তুমি একটা প্রসিডিওরের মানে পর পর গেছো। তুমি ক্যারেক্টারাইজ করেছো ফার্স্ট, দেন আইডেন্টিফাই করতে পেরেছো, দেন ক্লাসিফাই করেছো, অ্যারেঞ্জ করেছো,
দেন তুমি নাম দিয়েছো, নোমেনক্লেচার দিয়েছো যে এই বইটা আমার মাদার বুক হবে, এই বইটা আমার টেক্সট বুক হবে, নাকি এই বইটা আমার এমসিকিউ এর বই হবে, প্র্যাকটিস বই হবে, নাম দিয়েছো। তাহলে এই যে পরপর পরপর গেছো, এটাকেই বলা হচ্ছে বেসিক প্রসেস অফ ট্যাক্সোনমি। ঠিক আছে, দেখো এগুলো এবার আছে। ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টার্স অফ অর্গানিজমস such as external and internal structure of cell development process, ecological information। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বলবো? সমস্ত ধরনের ক্যারেক্টারিস্টিক। সেই অ্যানিমালটা দেখতে কেমন, বিশাল হিউজ নাকি খুব ছোট্ট, মাইক্রোস্কোপিক না ম্যাক্রোস্কোপিক, আর ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন দেখতে, মানে ইন্টারনাল স্ট্রাকচারের নিউক্লিয়াস আছে নাকি সাইটোপ্লাজম আছে, স্ট্রাকচার অফ সেলটা কেমন, সেলটা কি রেক্টাঙ্গুলার নাকি রাউন্ড শেপ, ডেভেলপমেন্টাল প্রসেস কেমন, ডেভেলপ কিভাবে করে, আর ইকোলজিক্যাল ইনফরমেশন কেমন, মানে ইকোলজির কোন নিশেতে বা কোন হ্যাবিটেটে সে থাকতে পছন্দ করে, অ্যাকোয়াটিক নাকি টেরেস্ট্রিয়াল, এই সমস্ত জিনিসগুলো আমাকে হেল্প করছে ক্যারেক্টারাইজ করতে তাকে। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন। ইট ইজ দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য অর্গানিজম সো দ্যাট দ্য নেমিং ইজ পসিবল। আমি এমনভাবে ডেসক্রাইব করবো যাতে আমি আগে থেকে দেখে রেখেছি এরকম কোনো অর্গানিজমের সাথে সেটা হুবহু মিলে যাচ্ছে, তো সেটাকে তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ইট ইজ দ্য গ্রুপিং অফ অর্গানিজমস ইনটু কনভেনিয়েন্ট ক্যাটাগরিজ দ্যাট আর বেসড অন ক্যারেক্টার্স। এবার আমি ওই যে সেম ক্যারেক্টারিস্টিক্স এর জিনিসগুলো যেখানে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি, সেই ক্যারেক্টারিস্টিক্স সাথে ম্যাচ খাচ্ছে যে জিনিসটা, সেটাকেও আমি সেম ক্যারেক্টারিস্টিক্স এর গ্রুপে ঢুকিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে ক্যাটেগরি বা কনভেনিয়েন্ট ক্যাটেগরি অনুযায়ী আমরা সেটাকে গোছাচ্ছি, সাজাচ্ছি, গ্রুপিং করছি। এই ক্যাটেগরি বা কনভেনিয়েন্ট ক্যাটেগরিকে আমরা বলবো ট্যাক্সা। মানে মানে ধর ট্যাক্সা ব্যাপারটা হচ্ছে এরকম, এই তোমার আলমারিতে 4টে তাক, এই তাকগুলো তোমার ফিক্স, কিন্তু এখন তুমি এখানে ম্যাথের বই রাখছো, এখানে ফিজিক্সের বই রাখছো, এখানে কেমিস্ট্রি বই রাখছো, এখানে বায়োলজি বই রাখছো, তাই তো? 9-10-এ যখন পড়তে, তখনও তোমার আলমারিতে 4টেই তাক ছিল। তোমার বইটা কিরকম ছিল? এখানে হিস্ট্রি ছিল, এখানে জিওগ্রাফি ছিল, এখানে তোমার ফিজিক্স ছিল, এখানে কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, ম্যাথ ছিল, বেঙ্গলি ছিল, ইংলিশ ছিল। তোমার আলমারি ফিক্স ছিল, আলমারিতে 4টে তাকই ছিল, কিন্তু তোমার বইগুলো আলাদা ছিল। ঠিক আছে, তোমার আলমারির এই তাকগুলোকে আমি বলবো ট্যাক্সোনমিক ক্যাটেগরি। যেগুলো হচ্ছে ফিক্সড থাকছে, কিন্তু যারা আসছে, যারা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে, যারা আগে ছিল পরে আসবে আবার পরে চলে যাবে, তাদেরকে আমি বলবো ট্যাক্সন। সিঙ্গুলারে ট্যাক্সন, আর প্লুরালে ওগুলোকে প্লুরালে আমি বলবো ট্যাক্সা। মানে আমার সিট সেম থাকছে, বাট সিটে বসবে কে, তারা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্যাক্সোনমিক ক্যাটেগরি আর ট্যাক্সনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকু। বোঝা গেল? শ্রেয়া, সিদ্ধাঙ্গনা বোঝা গেল? ম্যাম আপনি আরেকবার হ্যাঁ, ট্যাক্সনটা বলুন। হ্যাঁ, আমি আরেকবার বলছি এবং তারপর এক্সাম্পল আমি কয়েকটা জাম্প করে গিয়ে একটা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালো করে বুঝে যাবে। দেখো কি বললাম, যে আমার আলমারি ছিল, আলমারি আছে একটা, ক্লাস 11-12 এটা আমার আলমারি, ক্লাস 9-10-এও আমার সেম আলমারি ছিল। আমার আলমারিতে 4টে তাক ছিল, এখনো আছে, কিন্তু তাকে রাখা বইগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। আগে আমার আলমারিতে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ এত বই থাকতো, কিন্তু এখন আমার মাত্র 4 ধরনের বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাহলে আলমারি আমার সেম রয়েছে, যেটা আমার সেম থাকে সেটাকে আমি বলবো ট্যাক্সোনমিক ক্যাটেগরি, কিন্তু যে আমার চেঞ্জ হয়ে হয়ে যায় তাকে আমি বলবো ট্যাক্সন। এবার সিঙ্গুলার মানে একটা বই থাকলে আমি ট্যাক্সন বলতাম, আমার অনেক কটা বই আছে সেজন্য আমি সেটাকে ট্যাক্সা বলছি। ঠিক আছে, প্লুরালে ট্যাক্সা। তো যে সেম থাকছে সে হচ্ছে আমার ট্যাক্সোনমিক ক্যাটেগরি, আর যে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে সে হচ্ছে আমার ট্যাক্সন। দেখো এই জিনিসটা দেখো, ট্যাক্সোনমিক ক্যাটেগরি কোনগুলো? কিংডম, ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে কিংডম,
মানে আমার আলমারিটা হচ্ছে কিংডম। তারপরে ফাইলাম ডিভিশন, মানে আমার ধরো ঠিক আছে আলমারিটা বলবো না, মানে আমার বাড়িটা ধরো কিংডম। তারপরে ফাইলাম ডিভিশন, বাড়ির এক একটা ঘর হচ্ছে ফাইলাম ডিভিশন। ক্লাস হচ্ছে ঘরের মধ্যে কোন ঘরের কোন কোণাটা, কোন কর্নারটা, সেটা হচ্ছে ক্লাস। অর্ডার হচ্ছে কর্নারের মধ্যে কি কি জিনিস আছে সেটা অর্ডার। ফ্যামিলি হচ্ছে তারও ভেতরকার গ্রুপ, জেনার, স্পিসিস। মানে কয়েকটা সিমিলার জিনিস দিয়ে আমার স্পিসিস তৈরি হয়, ঠিক আছে। মানে হিউম্যানের যে স্পিসিস, বা ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এগুলো তো তোমরা ছোটবেলায় পড়ে এসেছো। এখানে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে জেনাস, ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস। এবং আম, ম্যাঙ্গিফেরা যখন অন্য কিছু হয়ে যাবে, ধরো ব্রিটানিকা হয়ে গেল, ধরো থাকে না ব্রিটেনের কিছু একটা, তাহলে সেটা কিন্তু ব্রিটেনের স্পিসিস হয়ে গেল, ঠিক আছে। স্পিসিসটা চেঞ্জ হয়ে গেল, জেনাসটা সেম আছে। তাহলে জেনাস মানে কি? জেনাস মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস নিয়ে তৈরি হচ্ছে জেনাস। ডিফারেন্ট টাইপ অফ জেনাস নিয়ে তৈরি হচ্ছে ফ্যামিলি। ডিফারেন্ট টাইপ অফ ফ্যামিলি তৈরি নিয়ে হচ্ছে অর্ডার, অর্ডার বিভিন্ন ধরনের অর্ডার নিয়ে হচ্ছে ক্লাস, ডিফারেন্ট ক্লাস নিয়ে হচ্ছে ফাইলাম বা ডিভিশন, বিভিন্ন ধরনের ফাইলাম বা ডিভিশন তৈরি হচ্ছে কিংডম। এভাবে যাচ্ছে ওপরে। মানে যত নিচের দিকে যাচ্ছি আমরা তাদের মধ্যে সিমিলারিটি পাচ্ছি, আর যত উপরের দিকে যাচ্ছি আমরা তাদের মধ্যে কিন্তু ডিসিমিলারিটি পাচ্ছি, ডিফারেন্স বেশি পাচ্ছি। এবার এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো আমাদের ক্ষেত্রে সেম। আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে ম্যাঙ্গিফেরাটাকে বলছি জেনাস, ইন্ডিকাকে বলছি স্পিসিস। হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্সে আমরা হোমোটাকে বলছি জেনাস, সেপিয়েন্সটাকে বলছি স্পিসিস। তার মানে আমরা দেখো আমাদের জেনাস আর স্পিসিসটা সেম থাকছে, কিন্তু জেনাসের জায়গায় আমি কি বসাবো, হোমো বসাবো নাকি ম্যাঙ্গিফেরা বসাবো, সেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পিসিসের জায়গায় আমি কি বসাবো, সেপিয়েন্স বসাবো নাকি ইন্ডিকা বসাবো, সেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার ট্যাক্সন, আর যে সেম থাকছে সেটাকে আমি বলছি ট্যাক্সোনমিক ক্যাটেগরি। এবার বোঝা গেল সিদ্ধান্ত না? হ্যাঁ ম্যাম। শ্রেয়া বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তাহলে চেয়ারে কে বসছে সেটা হচ্ছে ট্যাক্সন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি nomenclature. It is the standardization of names of organisms such that an organism is known by the same name all over the world. এটা তো আমি বললাম, যেমন ও বলছে আই এম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ও বলছে হাই আই এম এপিস ইন্ডিকা। মানে সব জায়গায় পৃথিবীর সর্বত্র ওই সেম নামে তাদেরকে চেনা যায়। ওকে। আর এই যে আমরা এখানে দেখলাম ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হয়, এই যে একটা হায়ারার্কি সেটাকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হয়। কিন্তু যখন আমরা একটা জিনিসের নামকরণ করছি তখন কিন্তু আমরা এই কিংডম, ফাইলাম, ডিভিশন এত দূর থেকে কিন্তু শুরু করছি না। আমরা নামের মধ্যে দেখো জেনারেলি দুটো জিনিস রাখছি, হোমো সেপিয়েন্স, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দুটো দুটো করে রাখছি, এবং এই দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে জেনাস, সেকেন্ডেরটা হচ্ছে স্পিসিস। তাহলে আমরা যখন নোমেনক্লেচার করছি মাত্র দুটো জিনিসকে নিয়ে করছি, জেনাস আর স্পিসিসকে নিয়ে। এই দুটো জিনিসকে নিয়ে করার জন্য এই ধরনের নেমিংটাকে আমরা বলবো বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবং এটা ফার্স্ট বলেন হচ্ছে লিনিয়াস। এই যে বললাম একটু আগে যে উনি নামগুলো সব জায়গায় সেম রাখতে চাইছিলেন, তাহলে এই ধরনের নামটাকে প্রপোজ করেন ক্যারোলাস লিনিয়াস। ওকে। আচ্ছা, এবার এই রুলস গুলো কি, রুলে আমি যা মনে হলো আমি একটা নাম দিয়ে দিলাম তাহলে তো হবে না। সেই একটা নিয়ম অনুযায়ী নাম দিতে হবে, একবার নাম দেওয়া হয়ে গেলে সেটার আর পরবর্তীতে নাম চেঞ্জ করা যাবে না, এরকম অনেক নিয়ম আছে আর কি। তো বটানির অর্গানিজম মানে প্ল্যান্টস এর ক্ষেত্রে যে সমস্ত নিয়ম, সেই নিয়মটাকে আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটাকে আমরা শর্টে আইসিবিএন বলবো। আর জুলজির ক্ষেত্রে যে নিয়মগুলো সেগুলোকে আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, যেটাকে শর্টে আমরা আইসিজেডএন বলবো। ঠিক আছে। এবার দেখো আরো কিছু নিয়ম আছে, মানে কমন কিছু নিয়ম আছে আইসিবিএন আইসিজেডএন এর মধ্যে, কমন কিছু নিয়ম আছে। সেই কমন নিয়মগুলোর মধ্যে হচ্ছে সাইন্টিফিক নেমস আর ইন ল্যাটিন, মানে এদের অরিজিনটা হচ্ছে ল্যাটিন। এবং যখন আমরা কম্পিউটারে টাইপ করব তখন আমাদেরকে ল্যাটিনাইজড ভার্সনে করে নিতে হবে। ওই একটা থাকে না বোল্ড, মানে তোমরা যখন ওয়ার্ড লিখবে তখন মানে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবে তখন দেখবে তিনটে ইয়ে থাকে, বোল্ড, তারপরে একটা আই থাকে এরকম বাঁকানো, আর একটা ইউ থাকে আন্ডারলাইন করার জন্য। তো এই যে আই সেটা হচ্ছে ল্যাটিনাইজড। তোমাদের যখন কোনো সাইন্টিফিক নেম টাইপ করছো তখন তোমাদের ওই আইটা টিপে ল্যাটিনাইজড করে নিতে হবে। আর যখন তোমরা হাতে মানে হাতে লিখছো, খাতায় লিখছো, তখন তোমরা যতই বাঁকিয়ে কার্সিভে লেখো হবে না। তোমাদের বাঁকিয়ে লিখলেও তোমাদেরকে কিন্তু তার তলায় আন্ডারলাইন করতে হবে। মানে ধরো ম্যাঙ্গিফারা ইন্ডিকা লিখেছো তো তোমার তলায় এখানে আন্ডারলাইন করে দিতে হবে। এটাই হচ্ছে খাতায় লেখার নিয়ম, এই যে আন্ডারলাইন হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ জেনাস নেম, জেনারিক নেম, এন্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ স্পেসিফিক নেম আর স্পেসিফিক এপিথেট। এবার আমরা বললাম যে বাইনোমিয়াল নোমেনক্লেচারে আমরা দুটো দুটো করে ইউজ করছি। তো ফার্স্ট এরটা ছিল জেনাস আর সেকেন্ড এরটা ছিল স্পিসিস।
জেনাস নেম স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্পিসিস নেম উইথ স্মল লেটার। জেনাসটা দেখো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি হবে, শুরু হবে, আর স্পিসিসটা কিন্তু সবসময় দেখো আইটা ছোট হাতের আছে, এসটা ছোট হাতের আছে, স্মল লেটার দিয়ে তৈরি হবে, মানে শুরু হবে। Author's name in abbreviated form appears at the end of the biological name. এবার দেখো বলছে যে অথর ফার্স্ট এটা নামকরণ করেছে বা এই ধরনের স্পিসিসকে আইডেন্টিফাই করেছে, ফার্স্ট আবিষ্কার করেছে, সেই স্পিসিসের নামের পাশে অথরের নাম দেওয়া যাবে, কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্মে। যেমন লিন বললে আমরা বুঝে যাবো, লিন ডট বলে আমরা বুঝে যাবো এটা লিনিয়াসকে বলছে, এবং এই অথরের অ্যাব্রিভিয়েশনটাও ইউনিক হয়। আমি লিনিয়ার বলে হয়তো অন্য আরেকজন মানুষ আছে, তার ক্ষেত্রে আমি আর এই লিন ডট ইউজ করতে পারবো না। লিন ডটটা লিনিয়াসের জন্য স্পেসিফিক, ঠিক আছে? ওই লিনিয়ার বলে যে ব্যক্তিটা রয়েছে তাকে দেখে নিতে হবে, অন্য কিছু ভেবে নিতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। নেক্সট হচ্ছে ট্যাক্সনমি ক্যাটাগরি, যেটা বলছিলাম, যেটা চেঞ্জ হয় না। ক্লাসিফিকেশন ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস ইন হুইচ ইচ স্টেপ রিপ্রেজেন্টস দ্য ট্যাক্সনমি ক্যাটাগরি বা র্যাঙ্ক। এক একটা স্টেপকে আমরা ট্যাক্সনমি ক্যাটাগরি বলবো। র্যাঙ্ক কেন বলা হয়েছে? কারণ এটা একটা র্যাঙ্ক। স্পিসিস এর আপার র্যাঙ্ক হচ্ছে জেনাস, জেনাসের আপার র্যাঙ্ক হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির আপার র্যাঙ্ক হচ্ছে অর্ডার। তাহলে এরকম র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে, তাহলে ট্যাক্সনমি ক্যাটাগরি মানে সিম্পলি একটা র্যাঙ্ক। অল ক্যাটাগরিজ টুগেদার কনস্টিটিউট আ ট্যাক্সনমিক হায়ারার্কি। পুলিশের যেমন হায়ারার্কি হয় না, যে ডিএসপির ওপরে থাকবেন আইপিএস, আমার ঠিক জানা নেই হায়ারার্কি কি, কিন্তু এরকম একটা নিচে কনস্টেবল থাকে, তারপরে বোধহয় সে ওসি থাকে, এরকম হয়, পরপর হয়। তাহলে এই যে প্রত্যেকটা জায়গাটাকে আমরা একটা একটা র্যাঙ্ক বলছি, এবং র্যাঙ্ক গুলোকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই বা বড় থেকে ছোট সাজাই, তাহলে যেটা দাঁড়ায় সেটাকে আমরা বলা হয় ট্যাক্সনমিক হায়ারার্কি। ওই লিস্টটাকে বলা হয় ট্যাক্সনমিক হায়ারার্কি। ইচ ক্যাটাগরি রিপ্রেজেন্টস আ ইউনিট অফ ক্লাসিফিকেশন। দেখো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটা ইউনিট অফ ক্লাসিফিকেশনকে রিপ্রেজেন্ট করছে। মানে বলছে যে আমি স্পিসিস, কয়েকটা স্পিসিস নিয়ে একটা জেনাস তৈরি করছি, তাহলে স্পিসিস গুলোকে ক্লাসিফাই করে আমরা জেনাসের ভেতরে পড়ছি। কয়েক ধরনের জেনাসকে নিয়ে আমরা একটা ফ্যামিলিতে পড়ছি। তাহলে ক্লাসিফাই করতে আমার প্রত্যেকটা ইউনিট আমরা কোথায় করতে পারি? ইচ ক্যাটাগরি। আমরা প্রত্যেকটা ক্যাটাগরিকে ইউনিট অফ ক্লাসিফিকেশন বলতে পারি। নেক্সট হচ্ছে আ গ্রুপ অফ অর্গানিজম অকুপাইং আ পার্টিকুলার ক্যাটাগরি ইজ কল্ড এ ট্যাক্সন। এবার কোন ক্যাটাগরিতে আমি কোন গ্রুপ অফ অর্গানিজমকে রাখবো সেটা আমাকে বলে দিচ্ছে ওখানকার ট্যাক্সনটা কি। আমি যদি ওখানে ম্যামেলিয়া, যেমন ধরো ক্লাস ম্যামেলিয়া, মানে আমি ক্লাসের জায়গাতে ম্যামেলিয়া গ্রুপটাকে রেখেছি, তো তাহলে আমার ম্যামেলিয়াটা হলো একটা ট্যাক্সন। মানে যে উঠবে বসবে যার পজিশন চেঞ্জ হতে হতে যাবে সে হয়ে যাবে ট্যাক্সন। যেমন এখানে অ্যানিমেলিয়া রেখেছি আমি কিংডমের জায়গায়, আমি এখানে প্ল্যান্টি রাখতে পারতাম, প্ল্যান্টি অ্যানিমেলিয়া, তাহলে এগুলো হয়ে গেল আমার ট্যাক্সন, যেগুলো চেঞ্জ হবে। আর আমার এই হোমোসেপিয়েন্স আছে তার বেসিসে এগুলো হলো, আমি যদি এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা থাকতো তার বেসিসে উপরেগুলো চেঞ্জ হয়ে যেত। তাহলে যারা চেঞ্জ হবে তারা হচ্ছে ট্যাক্সন, আর যারা সেম থাকছে, যাদের চেয়ারটা সেম, তারা হচ্ছে ট্যাক্সনমিক ক্যাটাগরি। ঠিক ম্যাম আছে? এর সাথে ইউনিটের রিলেশনটা মানে ইউনিট আমরা কাকে বলবো? ইউনিট বলতে মানে ইউনিট, তুমি যেমন ধরো বায়োলজির বডির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে সেল, সেরকম মানে ট্যাক্সোনমির ইউনিট হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তুমি যে কোনো একটা ক্যাটাগরি থেকে ট্যাক্সোনমিটা স্টার্ট করতে পারো। ধরো তোমাকে হোমিনিটি দেওয়া হলো, তাহলে হোমিনিটিটা কোন ক্লাসিফিকেশন, মানে হোমিনিটির ক্লাসিফিকেশন ধরো করতে বলা হলো, তাহলে তুমি তখন হোমিনিটিটাকে ফেলবে প্রাইমেটের মধ্যে, ঠিক আছে? তুমি এখান থেকে শুরু করতে পারছো। আবার ধরো তোমাকে ম্যামেলিয়ার ক্লাসিফিকেশন করতে বলা হলো, তাহলে ম্যামেলিয়াকে তুমি কর্ডেটাতে ফেলছো, কর্ডেটাকে তুমি অ্যানিমেলিয়াতে ফেলছো, এভাবে ক্লাসিফিকেশন থেকে এগিয়ে নিয়ে যেতে পারছো। মানে তুমি প্রত্যেকটা স্টেজ থেকে তুমি শুরু করতে পারছো, কারণ ওইটা একটা পার্টিকুলার ক্লাস, ওটা একটা পার্টিকুলার ক্লাস বলা ভুল হবে, একটা পার্টিকুলার গ্রুপ, যেখান থেকেই পারো তুমি সেখান থেকেই শুরু করতে পারছো। তো সেটাই হয়ে যাচ্ছে তোমার ইউনিট। ঠিক আছে? বোঝা গেল সিদ্ধাঙ্গনা? হ্যাঁ ম্যাম। এবার এখানে দেখো কিছু তোমাদের এনসিইআরটি তো রয়েছে যেগুলো, সেগুলো মুখস্থ করতেই হবে। যেমন ধরো এই যে কমন নেম আছে ম্যাঙ্গো, এর জেনারিক নেম ম্যাঙ্গিফেরা, স্পেসিফিক নেম হচ্ছে ইন্ডিকা। পটেটোর সোলেনাম টিউবেরোসাম, নাইট সাইড হচ্ছে সোলেনাম নাইগ্রাম। দেখো সোলেনামের মধ্যেই দেখো কত রকমের স্পিসিস আছে, টিউবেরোসাম, নাইগ্রাম, লাইকোপার্সিকাম, মেলনজেনা, এগুলো। ঠিক আছে? আচ্ছা, লায়ন, টাইগার, লেপার্ড, এরা তিনজনেই দেখো একটাই জেনারেতে পড়ে, তাহলে অবশ্যই এরা একই ফ্যামিলিতেও পড়বে। তো একই জেনেরা প্যান্থেরা, এবং এদের স্পেসিফিক এপিথেট দেখো আলাদা। আর মডার্ন ম্যান হচ্ছে হোমোসেপিয়েন্স। এবার কি বলা হচ্ছে? ইট ইজ আ গ্রুপ অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরি স্পিসিস। আচ্ছা, স্পিসিস দিয়ে আমরা শুরু করলাম। স্পিসিস হচ্ছে একই, দেখো স্পিসিস, একই স্পিসিসকে আমরা একটা সেম জেনারেতে ফেলতে পারি। এখানেও আচ্ছা ডিফারেন্ট স্পিসিস, সরি ডিফারেন্ট স্পিসিসকে আমরা সেম জেনারেতে ফেলতে পারি।
যদি তাদের মধ্যে সিমিলারিটি বেশি থাকে। এখানে দেখো এই স্পিসিসটার মধ্যে সিমিলারিটি অনেক বেশি এই স্পিসিসগুলোর মধ্যে, তাই জন্য এদেরকে আমরা একটা সেম জেনারাতে ফেলেছি। কিন্তু ডিফারেন্ট স্পিসিসের মধ্যে মানে ডিফারেন্ট জেনারার মধ্যে কিন্তু অনেকটা আলাদা। তুমি যেমন লিও, টাইগ্রিস, পার্টাস এগুলোকে তোমরা একটাই জেনারা প্যান্থেরা মধ্যে ফেলতে পারছো। কিন্তু নাইগ্রামের সাথে লিও বা সোলেনামের সাথে প্যান্থেরার কি মিল আছে? সোলেনাম পুরোপুরি একটা গাছ আর প্যান্থেরা পুরোপুরি একটা অ্যানিমাল। তাহলে জেনেরাতে যখন আমরা এলাম তাদের মধ্যে সিমিলারিটিটা দেখো অনেকটা বেড়ে গেল। আমরা যখন স্পিসিসে ছিলাম আমাদের মধ্যে সিমিলারিটিটা কিন্তু অনেকটা সরি জেনারেতে যখন আমরা এলাম আমাদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটা বেড়ে গেল। আমরা যখন স্পিসিসের মধ্যে ছিলাম আমাদের মধ্যে সিমিলারিটিটা অনেকটা সেম ছিল। লিও, টাইগ্রিস, পার্টাস সবাই অ্যানিমাল এবং সবাই কিন্তু একই রকমের দেখতে। তাহলে তাই জন্যই তো আমরা এদেরকে প্যান্থেরার মধ্যে ফেলেছিলাম। কিন্তু প্যান্থেরা আর সোলেনাম কি একই রকম দেখতে? নয়। তাহলে যখন আমরা স্পিসিস ছেড়ে জেনাসে এলাম আমাদের ডিফারেন্সটা কিন্তু চোখে পড়ে গেল, অনেকটা বেশি ডিফারেন্স হয়ে গেল, সিমিলারিটি অনেকটা কমে গেল। ঠিক আছে? কিন্তু যতক্ষণ স্পিসিসে ছিলাম আমরা সিমিলারিটিটা কিন্তু একটা লেভেল অব্দি ঠিকঠাক ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরির যত নিচ থেকে উপরের দিকে আমরা উঠছি তত কিন্তু আমাদের সিমিলারিটি কমতে থাকছে, ডিসিমিলারিটি বাড়তে থাকছে। তাহলে এটাই বলা হচ্ছে ইট ইজ দ্য লোয়েস্ট ক্যাটাগরি স্পিসিস, এবং স্পিসিসের মধ্যে সিমিলারিটি বেশি থাকবে, যত আমরা উপরের দিকে উঠবো সিমিলারিটি কমতে থাকবে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা জেনাসকে রেখেছে। জেনাস হচ্ছে ইট ইজ দ্য এগ্রিগেটস অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। লায়ন, লেপার্ড, টাইগার এদের সবারই স্পিসিসটা সেম, ক্লোজলি রিলেটেড, এদের মধ্যে অনেকটা মানে মিল থাকছে, তাই জন্য এদেরকে আমরা একটা সেপারেট জেনাস প্যান্থেরার মধ্যে ফেলে দিয়েছি। অন্যদিকে ডোমেস্টিকাস চাউস, ডোমেস্টিকাস, ফেলিস, চাউস এগুলোর মধ্যে সিমিলারিটিটা বেশি, যেগুলো প্যান্থেরার থেকে আলাদা, বাট ফেলিস একটা সেম জেনাসে আমরা ফেলে দিয়েছি এদেরকে, কারণ অনেকটা এরা সেম। এবার যাদেরকে ফেললাম তারা আবার জেনাস, কিছু ডিফারেন্ট জেনাসকে নিয়ে দেখো ফ্যামিলি পড়ছি আমরা, ইট ইজ আ গ্রুপ অফ রিলেটেড জেনারা, ডিফারেন্ট জেনাস, জেনাস সোলেনাম, জেনাস পেটুনিয়া, জেনাস ধাতুরা, এরা কিন্তু আবার একই ফ্যামিলিতে পড়বে। মানে এদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে বাট কোথাও গিয়ে একটু হলেও সিমিলারিটি রয়েছে, এবং সেই সিমিলারিটির জন্য এদেরকে একটা সেম ফ্যামিলির ভেতরে আমরা ফেলছি, সেটা হচ্ছে সোলানেস। ঠিক আছে? আচ্ছা, আর এই জেনাস প্যান্থেরা, জেনাস ফেলিস আলাদা, বাট বলে না বিড়ালকে বাঘের মাসি বলা হয়, কারণ কোথাও গিয়ে তো দেখতে মনে হচ্ছে ছোট্ট একটা বাঘ, তাহলে কোথাও একটু সিমিলারিটি রয়েছে, এই জন্য এইটাকে একটা নির্দিষ্ট ফ্যামিলির ভেতরে ফেলা হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি ফেলিডি। ওকে, নেক্সট দেখো অর্ডার, ইট ইজ দ্য অ্যাসেম্বলেজ অফ রিলেটেড ফ্যামিলি বাট নট ভেরি সিমিলার, খুব ডিফারেন্ট বাট রিলেটেড, ওই যে কোথাও গিয়ে একটু কানেকশন থাকছে, তাই জন্য আমরা সেম অর্ডার পলিমোনিয়ালস এর মধ্যে ফেলছি। আচ্ছা, ফ্যামিলি ফেলিডি আর কানিডিকে আমরা অর্ডার কার্নিভোরার মধ্যে ফেলছি। নেক্সট হচ্ছে ক্লাস ডাইকটিলেডনি আর ক্লাস ম্যামেলিয়া। ঠিক আছে? ডাইকটিলেডনির মধ্যে আমরা দেখো অর্ডার পলিমোনিয়ালস আর স্যাপিন্ডেলস এদেরকে ফেলে দিচ্ছি। ক্লাস ম্যামেলিয়ার মধ্যে আমরা অর্ডার প্রাইমেট আর কার্নিভোরাকে ফেলে দিচ্ছি, কারণ দুটোই ম্যামেলিয়া অবভিয়াসলি। আর অ্যাঞ্জিওস্পার্ম, আচ্ছা হ্যাঁ, এবার যখন আমরা এতক্ষণ তো দুটোই ক্লাস ছিল, দুটোই জেনাস ছিল, দুটোই ফ্যামিলি ছিল, কিন্তু যখনই আমাদের ডিভিশন বা ফাইলাম মানে কনসেপ্টে চলে এলাম, ট্যাক্সোনমি ক্যাটাগরি 2 নম্বর র্যাঙ্কে চলে এলাম, তখন কিন্তু আমাদের প্ল্যান্ট আর অ্যানিমেলের ক্ষেত্রে দুটো আলাদা হয়ে গেল। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এটাকে ডিভিশন বলবো, আর অ্যানিমেলের ক্ষেত্রে আমরা এটাকে ফাইলাম বলবো। যেমন ধরো এখানে ফাইলাম অথবা ডিভিশন ছিল না, তো এই ফাইলামটা আমরা ইউজ করবো অ্যানিমেলের ক্ষেত্রে, আর ডিভিশনটা আমরা ইউজ করবো প্ল্যান্টের ক্ষেত্রে, এবং উল্টোটা কখনোই করবো না। তো ক্লাস ডাইকটিলেডনি আর ক্লাস মনোকটিলেডনি এই দুটোকে আমরা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ফেলছি, প্ল্যান্টে ডিভিশন অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, আর ক্লাস অ্যাম্পিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস ফ্যামিলি এগুলোকে আমরা ফাইলাম কলেটার মধ্যে ফেলছি। তারপরে এদেরকে আমরা কিংডম প্ল্যান্টের মধ্যে ফেলছি, এদের কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে ফেলছি। খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যত আমরা উপরের দিকে উঠছি তত আমাদের কিন্তু সিমিলারিটি কমতে থাকছে, ডিফারেন্স বাড়তে থাকছে। ঠিক আছে? তো এরকম দেখো আরো বেশ কয়েকটি জিনিসের তোমাদের সবকিছু মনে রাখতে হবে। যেমন ধরো কমন নেম ম্যান, হোমোসেপিয়েন্স, তার জেনাস হচ্ছে হোমো, ফ্যামিলি হোমিনিটি, অর্ডার প্রাইমাটা, ক্লাস ম্যামেলিয়া, ফাইলাম কর্ডেটা। হাউস ফ্লাই হচ্ছে মুস্কা ডোমেস্টিকা, জেনাস মুস্কা, ফ্যামিলি মুসিডি, অর্ডার ডিপটেরা, ক্লাস ইনসেক্টা, ফাইলামটা হচ্ছে আর্থ্রোপোডা। ম্যাঙ্গোর ক্ষেত্রে হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জেনাস ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি অ্যানাকার্ডিয়েসি, অর্ডার হচ্ছে স্যাপিন্ডেলস, ক্লাস হচ্ছে ডাইকটিলেডনি,
আর ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। হুইটের ক্ষেত্রে ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম হচ্ছে জেনাস, ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোয়েলস, ক্লাস হচ্ছে মনোকটিলিডনি, আর ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। তাহলে এই কয়েকটি জিনিস কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের চলে আসে ট্যাক্সোনমিক্যাল এড, কিন্তু এটা তোমাদের বাদ চলে গেছে। হ্যাঁ, ট্যাক্সোনমিক্যাল এড মানে আমরা এই যে জিনিসগুলোকে ধরো এখনই গিয়ে ওদেরকে যদি বলি যে আমাকে অ্যাঞ্জিওস্পার্মি ডিভিশনে এই একটা প্ল্যান দেখান তো, তাহলে ওরা কি সঙ্গে সঙ্গে আমাকে বার করে দিতে পারবে? হ্যাঁ পারবে, কারণ ওরা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি সাজিয়ে রাখে। ওরা দু রকমই রাখে, লিভিং কন্ডিশনেও রাখে, আবার ডেড কন্ডিশনেও রাখে, প্ল্যান্টই বলো অ্যানিমেলই বলো। তো ওদের কাছে একটা পার্টিকুলার ফরেস্টে কত ধরনের প্ল্যান্টস আছে, কত ধরনের অ্যানিমালস আছে, সমস্ত ডেটা আছে। সেগুলো আপগ্রেড হয়, জিপিএস এর মাধ্যমে হয়, অনেক কিছু মাধ্যমে হয়। তো সেই ডেটাগুলোকে কিভাবে প্রিজার্ভ করে, কি প্রসেসটা, সেটা মেনলি এই ট্যাক্সোনমিক্যাল এডস এ ছিল। বাট তোমাদের একটু সিলেবাস থেকে বাইরে বার করে দিয়েছে, এটা এই মুহূর্তে আর নেই। ঠিক আছে, তো আজকে আমি আর মানে এগোবো না, আজকে শুধু এটুকুই থাকুক।